ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 যারা পড়া শুরু করে দিয়েছো, তো তোমাদের মাধ্যমিকের তো রেজাল্ট এখনও দেরি রয়েছে, বাট যারা চাইছো যে ক্লাস 11 শুরু করতে, তো তাদের জন্য অবশ্যই এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক কভার করে দিচ্ছি আমি, কারণ তোমরা জানো তোমাদের সকলটাই এমসিকিউ প্রথম সেমিস্টারে। তো প্রথম সেমিস্টারে আমাদের যে প্রথম কবিতাটি রয়েছে, কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এই কবিতাটি হচ্ছে তোমার কার লেখা থেকে শুরু করে এবং সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করে দেবো। তো এটা যেহেতু তোমাদের জানবে তোমরা, সনেট, এটা 14 লাইনের কবিতাকে সনেট বলা হয়। তো এটা হচ্ছে একটা সনেট। এই সনেট 14 লাইনের কবিতা, এবং এটা ইতালিয়ান সনেট, অর্থাৎ এর আগের নাম হচ্ছে পেত্রাকান সনেট। আমি ডিটেলসে বলে দিচ্ছি। তো এগুলো স্টেপ বাই স্টেপ দেখে নেবে, খাতায় নোট করে নাও, আর তোমরা পড়তে শুরু করে দেবে। ওকে, খাতায় রেখে দেবে, যখন পরীক্ষার আগে একবার দেখে নেবে, আশা করি তোমাদের হেল্প করবে। তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উনি কি রোমান্টিক পোয়েট, এবং ওনার যে সময়কাল, উনি যখন ওই ইংল্যান্ড থেকে ফ্রান্সের দিকে যাচ্ছিলেন, ফ্রান্সের একটা জায়গায় ক্লাইজ বলে, সেখানে যাচ্ছিলেন তার সিস্টার ডরথির সাথে। তো যাওয়ার সময় 1802 সালে জুলাই 31 তারিখ, মনে রাখবে তারিখটা কিন্তু লেখা হয়েছিল কবিতা জুলাই 31-এ। তোমাদের বইয়ে কিন্তু যেটা দেওয়া আছে সেপ্টেম্বর দেওয়া আছে, ওটা কিন্তু রিটার্ন টাইম, ওটা না, তোমরা জাস্ট 31শে জুলাইটা খেয়াল রাখবে। আর হচ্ছে টাইটেলে কিন্তু উল্লেখ করা আছে সেপ্টেম্বরের 3, সেটা কিন্তু খেয়াল রাখবে। সেটা ওটা কিন্তু যেন ভুল করে আবার পরীক্ষায় লিখে দেবে না। পাবলিশড হয়েছে 1807 সালে। ওনার যে 2 ভলিউম ছিল সেখানে পাবলিশ হয়েছিল। এবং এটা কী ধরনের কবিতা? ইতালিয়ান সনেট, অর্থাৎ ইতালিয়ান সনেট আগের নাম হচ্ছে পেত্রাকান সনেট। এবং এর মিটার যদি বলি, এটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার লেখা, অর্থাৎ এর যে যে আনস্টেজ বা স্টেজের যে বিষয়টা আছে, যেটা তোমার সিলেবেল যেটা আছে আর কি, বিট যেটা বলি আমরা, 10টা করে সিলেবেলিক লাইন আছে প্রতি লাইনে। স্ট্রাকচার 14 লাইনের কবিতা, দুটো পার্টে ভাগ হচ্ছে, অক্টেভ আর সেস্টেট। অর্থাৎ প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, আর লাস্টের 6 লাইনকে বলা হয় সেস্টেট। এই 8 আর 6 মিলে টোটাল হচ্ছে 14 লাইন। প্রতিটা লাইনের যে ছন্দের মিল আছে, রাইম স্কিম আছে, সেটা হচ্ছে এ বিবিএ সিডি সিডি সিডি, রাইম স্কিম খেয়াল রাখতে হবে কিন্তু পরীক্ষায়, কিন্তু সবটাই এমসিকিউ, খেয়াল রাখবে তোমাদের। আর টোনটা হচ্ছে এখানে রিলেভেন্ট আছে, মডিফিকেটিভ আছে, সারপ্রাইজিংলি অ্যাপ্রিসিয়েটিভ অফ আরবান বিউটি, যে সৌন্দর্য রয়েছে লন্ডন শহরের যে সৌন্দর্য, কবিতার মেন বিষয়বস্তু। আর্লি মর্নিংয়ে পোয়েট যখন যাচ্ছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, তো এই কবিতার নাম দেখতে হচ্ছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, অর্থাৎ ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে তিনি কম্পোস্ট কবিতা লিখছেন, সেই বিষয়টা এখানে উল্লেখ করা হচ্ছে। তো কবিতার মেন বস্তু কিন্তু সে লন্ডন শহরের সৌন্দর্য ব্যক্ত করছে আর্লি মর্নিংয়ে, যেটা কবি আগে কখনো ফিল করেনি। ফিগার অফ স্পিচ এখানে কি যেগুলো ইউজ করা হয়েছে, সেগুলো আমাদের এখানে হাইলাইট করে দিয়েছি। এবং এর পাশাপাশি তোমাদেরকে আমি বলবো, আমি তো তোমাদেরকে কবিতাটা অনশট আকারে আমি এক্সপ্লেন করে সেগুলো দিয়ে দেবো, এবং তোমরা চাইলে এই যে পিডিএফটা, এটা কিন্তু সংগ্রহ করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারবে। তো এখানে অনলাইন আর রয়েছে, এখানে কবিতার যে লাইন সেগুলো এখানে অনলাইনে আকারে দিয়েছে, এটা আমি এক্সপ্লেনে যাচ্ছি না। এটা তোমরা পিডিএফটা যারা যখন নেবে তখন তোমার দেখতে হবে সেখানটায়। থিম বিষয়বস্তু এখানে যে সৌন্দর্য সেটা ব্যক্ত করা হচ্ছে, তো সবটাই পিডিএফের মধ্যে থাকবে। আমরা চলে আসছি এবার কবিতার লাইন বাই লাইন। এবং কবিতার ইংলিশ ওয়ার্ড যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছি, ইংলিশ ওয়ার্ডের যে মিনিং, ইংলিশ ওয়ার্ড টু ইংলিশের মিনিং যেগুলো, সেগুলো এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আর সুবিধার্থের পরে আমাদের যেটা আছে বাংলা এক্সপ্রেশন। তারপরে তোমাদের সুবিধার্থে তোমরা লিখে নিতে পারো, তার জন্য বাংলা আমরা এখানে একদম সুন্দর করে আমরা টাইপ করে দিয়েছি, যাতে তোমরা প্রতিটা লাইনের মানে লিখে নিতে পারো, এবং এরপরে যে এমসিকিউ হয় সেগুলো প্র্যাকটিস করতে পারো। দেখো কবিতা প্রথম লাইন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। তাহলে পৃথিবী কাছে এর চেয়ে সুন্দর দেখানোর মতো আর কিছু নেই। তাহলে কবি এখানে কি বলতে চাইছেন? কবি এখানে বলতে চাইছেন বিশ্বের সবথেকে সুন্দর দৃশ্য উনি এখন দেখছেন কোথায়? ওই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে দাঁড়িয়ে লন্ডন শহরের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য উপভোগ করছেন। অর্থাৎ লন্ডন শহরের যে সৌন্দর্য এই মুহূর্তে কবি উপলব্ধি করছেন, সেই সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই। অর্থাৎ এটা কিন্তু হাইপার বল বা বাড়িয়ে চড়িয়ে বলা হচ্ছে, এক্সাজারেশন করছে। তো এটা খেয়াল রাখতে হবে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই। অর্থাৎ এখানে বলছেন কবি, হি উড বি ডাল অফ সোল, অর্থাৎ সেই ব্যক্তি যে আত্মা বা মন, সেটা কিন্তু সংবেদনশীল বা সংবেদনহীন হবে আর কি, যার মনে কোনো অনুভূতিহীন এক কথায়, যে এই দৃশ্য না দেখে চলে যাবে। অর্থাৎ পাস বাই বলতে ইগনোর করা, উপেক্ষা করে চলে যাবে। অর্থাৎ কেবল যার হৃদয়ে কোনো অনুভূতি নেই, সে এই সৌন্দর্যকে এড়িয়ে যেতে পারবে। কবি বলছেন যে সেই সৌন্দর্য এতটাই অ্যাট্রাকটিভ, এতটাই বিউটিফুল, এতটাই আকর্ষণীয়, সেই সৌন্দর্য যাদের মনে কোনো ফিলিং নেই, তারাই একমাত্র সেটাকে এড়িয়ে যেতে পারে। আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি। এবং এমন একটি দৃশ্য যা তার যে ম্যাজেস্টি, তার যে সৌন্দর্য, স্প্লেন্ডার, তার যে মহিমা, যেটা কিনা সো টাচিং,
টাচিং বলতে এখানে হৃদয় স্পর্শ করে যাওয়া, যেটা এমন একটা সৌন্দর্য যেটা কিনা হৃদয়কে স্পর্শ করে চলে যায়। দ্য সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট অ্যান্ড বিয়ার। দ্য সিটি নাও ডথ, এই শহরটি এখন, দেখো এই কবিতা কিন্তু অনেক ব্যাখ্যা করা যেতে পারে, কিন্তু আমাদের প্রয়োজন যতটুকু তোমাদের আমি ততটুকু তুলে দিচ্ছি, এবং তোমাদের সুবিধার্থে বাংলা সমস্ত এখানে এক্সপ্লেন করে তুলে রেখে দিয়েছি। তোমার খাতা ধরবে, লিখবে, বইয়ে লিখবে, পড়বে, একবার পড়বে, আশা করি তোমাদের এমসিকিউ নিয়ে কোনো কোয়ারিজ থাকবে না। দিস সিটি নাও ডথ লাইক আ গার্মেন্ট ওয়্যার, এই শহর অর্থাৎ লন্ডন শহরের কথা বলা হচ্ছে। ডথ যেটা আছে এটা হচ্ছে ওল্ড ইংলিশ টার্ম, এটা হচ্ছে বর্তমানে ডাস আছে, ডাজের হচ্ছে ওল্ড ফর্ম। লাইক আ গার্মেন্ট অর্থাৎ এই শহরটি এখন গার্মেন্টের মতো, অর্থাৎ বস্ত্রের মতো, গার্মেন্ট মানে এখানে পোশাক, বস্ত্র, ওয়্যার পরিধান করে আছে, অর্থাৎ এই শহরটি এখন পোশাকের মতো পরিধান করে আছে। অর্থাৎ শহরটিকে এখন কিন্তু তাহলে একটা জীবন্ত মানুষের সঙ্গে কল্পনা করছে। সেই কারণে কিন্তু দেখো এখানে আমি উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ তার মধ্যে ব্যক্তি সত্তা আরোপ করা হয় কোনো ব্যক্তির মধ্যে, তখন ব্যক্তি সত্তা আরোপ করা হয় তখন তাকে কিন্তু পার্সোনিফিকেশন বলা হয়। দেখো সিটি এখানে পার্সোনিফিকেশন, হাউস আছে পরে, দ্য রিভার আছে, এগুলো ব্যক্তি সত্তা, অর্থাৎ প্রাণবন্ত মনে হবে যেন মানুষের মতো সে যেন চলমান, বা মানুষের মতো তার অনুভূতি রয়েছে, তখন জড়বস্তুকে এরকমভাবে ব্যক্ত করলে তাকে বলা হয় পার্সোনিফিকেশন। ঠিক আছে, তাহলে এখানে সিটিটাও কিন্তু ব্যক্তি সত্তা আরোপ করছে, একটা জীবন্ত মানুষের মতো কল্পনা করছেন, তাই ভোরের আলোরূপী যে পোশাক পরে আছে এটাকে কবি তার পোশাকের সঙ্গে কম্পেয়ার করছে। শহরের সৌন্দর্য, মর্নিংয়ের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটাকে পোশাকের সঙ্গে তুলনা করছেন। ওয়্যার দ্য বিউটি অফ দ্য মর্নিং, সেই বস্ত্র যেটা পরে আছেন সেটা কি, বস্ত্রের মতো পরিধান করে আছে সেটা কি, দ্য বিউটি অফ দ্য মর্নিং, অর্থাৎ সকালের সেই সৌন্দর্য। সেই সৌন্দর্যটা কেমন, সাইলেন্ট অ্যান্ড বিয়ার, অর্থাৎ যা নিস্তব্ধ, যা উন্মুক্ত। অর্থাৎ এখানে কোনো ভিড় নেই। আমরা জানি আমাদের সেই সময় লন্ডন শহর, অর্থাৎ সালটা বুঝতে হবে 1800 সাল, 1800 সাল লন্ডন তখন ইংরেজদের দবদবা, অর্থাৎ সারা বিশ্বে ইংরেজ দাবিয়ে বেড়াচ্ছে। ইংরেজ অর্থাৎ ইংল্যান্ডের তখন প্রথম শিল্প বিপ্লব হচ্ছে, টু জেড সব কিছু কিন্তু ইংল্যান্ডে প্রথম হচ্ছে, শিল্প থেকে কলকারখানা, গাড়ি, যানবাহন, যা কিছু আছে সব লন্ডন শহর, এবং সব থেকে সেই সময় বলতে গেলে বিজিয়েস্ট একটা সিটির মধ্যে একটা। তো সেই কারণে এই যে একটা শান্ত পরিবেশ, এই এত সকালে যে সৌন্দর্য, এত শান্ত স্নিগ্ধ পরিবেশ কবি কিন্তু আগে কখনো ফিল করেননি। শিপ, টাওয়ার্স, ডোম, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই, জাহাজ, মিনার, ডোমস মানে গম্বুজ, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই, এখানে টাওয়ার বল, ডোমসটাকে সেন্ট পল ক্যাথেড্রাল চার্চের কথা বলা হচ্ছে, বা সেন্ট পল যে ডোম সেটা কিন্তু বলা হচ্ছে এখানে ক্যাথেড্রাল, সেটা খেয়াল রাখবে। তাহলে জাহাজ, মিনার, গম্বুজ, নাট্যশালা, এই মন্দিরগুলো সব যেন সাহিত্য হয়ে আছে। এখানে লাই মানে সাহিত্য হয়ে একের পর এক স্টেপ বাই স্টেপ পুরো পরিষ্কার উনি দেখতে পাচ্ছেন। ওপেন আন টু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ সেটা উন্মুক্ত হয়ে আছে আকাশের নিচে, মাঠ এবং উন্মুক্ত আকাশের নিচে দিগন্ত বিস্তৃত হয়ে আছে। ঠিক আছে, বহুদূর পর্যন্ত কবি সেটা দেখতে পাচ্ছেন। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস ইয়ার, সব কিছুই যেন উজ্জ্বল চকচক করছে, ব্রাইট উজ্জ্বল, গ্লিটারিং চকচক করছে, ইন স্মোকলেস ইয়ার, স্মোকলেস বলতে ধোঁয়াহীন, যেটাকে আমরা পলিউশন ফ্রি বলতে পারি, অর্থাৎ সেই সময় আকাশে কোনো ধোঁয়া নেই, দ্যাট মিনস হচ্ছে সেটা দূষণমুক্ত বলতে পারি, পলিউশন ফ্রি বলতে পারি, বা বলতে পারি যে ধোঁয়াহীন, অর্থাৎ উইথাউট স্মোক, অর্থাৎ ধোঁয়া ছাড়া একটা বাতাস, সেই বাতাসের কথা কিন্তু উল্লেখ করছে, কারণ সেই সময় কিন্তু যানবাহনের যে চলাচল বা কলকারখানার যে ক্রিয়াকলাপ সেটা কিন্তু তখন শুরু হয়নি, অর্থাৎ শিল্প বিপ্লবের সময়ের এই ভোরের যে কলকারখানার ধোঁয়া ছিল না, তাই বাতাস স্বচ্ছ, যেটা আমি ব্যাখ্যা করে দিয়েছি, তোমরা দেখলে বুঝতে পারছো। নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, সূর্য নেভার ডেট মোর বিউটিফুল স্টেপ, সূর্য এর আগে কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। কি প্লাবিত করেনি, হি ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম স্প্লেন্ডার সৌন্দর্য বা প্রথম আলোয় এত সুন্দরভাবে তার যে স্টেপ, চারপাশটাকে যে সৌন্দর্য দিয়ে এতটা কিন্তু আলোকিত করেনি। সেই উপত্যকা বলো, রক বলো, হিল বলো, সেই পাহাড় পর্বত যা কিছু আছে, এত সৌন্দর্য সূর্য কখনো আগে কিন্তু এত সৌন্দর্য দিয়ে ফুটিয়ে তোলেনি। কবিতারা কি বলতে চাইছেন, যে প্রাকৃতিক যে সৌন্দর্য সাধারণ দৃশ্যর চেয়েও শহরের এই দৃশ্য আজ বেশি সুন্দর লাগছে। দ্যাট মিন কবি বারবার, আমরা জানি উনি হচ্ছে প্রকৃতিপ্রেমী, নেচার পোয়েট বলা হয়, রোমান্টিক পোয়েট বলা হয়। 1798 থেকে 1832 পর্যন্ত রোমান্টিক যে পিরিয়ড তার মধ্যে উনি বিলং করছেন, এবং উনি আমাদের যে রোমান্টিকের ওনাকে পায়োনিয়ারও বলা হয়। তো
তো কোলরিজের সাথে ওনার যে ফার্স্ট লিরিক্যাল ব্যালেড বলো, সেখানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকেই কিন্তু রোমান্টিক কবিতার সূচনা ঘটছে। তো সেই কারণে ওনার সে রোমান্টিসিজম, প্রকৃতির প্রতি একটা ওনার আলাদা টান রয়েছে। বাট সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই যে কবিতার যে প্রকৃতির টান, সেটাকে বেশিরভাগ ক্ষেত্রেই ওই গ্রাম্য সাইড বলো বা গ্রাম্য প্রকৃতি, কিন্তু এই যে লন্ডন শহরের সৌন্দর্যের মধ্যেও যেন আজকে উনি সেই প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু খুঁজে পাচ্ছেন। ওকে, নেভার স আই নেভার ফেল্ট সো কাম সো ডিপ। বলছে আমি আগে কখনো নেভার স, আমি আগে কখনো মানে আই নেভার স, আই নেভার ফেল্ট, আমি আগে কখনো দেখিনি, আগে কখনো ফেল্ট অনুভব করিনি, কাম সো ডিপ, এত গভীর এত শান্ত পরিস্থিতি আমি আগে কখনো অনুভব করিনি। দ্য রিভার গ্লিটেড অ্যাট হিস ওন সুইট ওয়েল। এখানে রিভার বলতে টেমস নদীর কথা বলা হচ্ছে, যে নদীটা ওই তোমার ব্রিজের নিচ থেকে বয়ে গেছে। ওয়েস্টমিনিস্টার ব্রিজের এক পাশে রয়েছে লন্ডন শহর, তার ওয়েস্টমিনিস্টার ব্রিজের তলা থেকে বয়ে চলেছে টেমস নদী, এবং তার চারপাশে যে সমস্ত জাহাজটা যা কিছু সব স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এখনও সেই দিনের ক্রিয়াকলাপ শুরু হয়নি, কলকারখানার ধোঁয়া এখনও তাদের সেই কার্যকলাপ এখনও শুরু করেনি, সবই কিন্তু একদম শান্ত পরিবেশে, এখন পরিবেশের আলাদা সৌন্দর্য কবি অনুভব করছেন। এবং তার মাঝে নদী যেটা রয়েছে গ্লিটেড, গ্লিটেড মানে হচ্ছে তোমার কি বলতো ওই যে বয়ে চলা যেটা ওল্ড ফর্ম, সেটা কিন্তু এখানে রয়েছে। গ্লিটেড অ্যাট হিজ ওন সুইট উইল, অর্থাৎ নদী তার আপন মনের মাধুরীতে বয়ে চলেছে, অর্থাৎ নদী তার আপন মনে আপন ইচ্ছায়, সুইট উইল, উইল মানে ইচ্ছা, আপন ইচ্ছায় সে নদী কিন্তু বয়ে চলেছে, এখনও সেই ভিড় শুরু হয়নি। ডিয়ার গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এবং হে ঈশ্বর, আর এই এত সৌন্দর্য, যে সৌন্দর্য আমি উপভোগ করছি, আর এই সমস্ত বাড়ির মানুষজন, অর্থাৎ লন্ডন শহরের যে হাউসগুলো আছে, লন্ডন শহরের হাউসের মধ্যে সমস্ত মানুষগুলো রয়েছে, তারা যেন এখনও ঘুমিয়ে রয়েছে। এখানে হাউস টাইপ কিন্তু সেই জীবন্ত মানুষের সঙ্গে কম্পেয়ার করছে, অর্থাৎ হাউসও যেন অনুভব করতে পারছে, যেমন ভাই সিটির কম্পেয়ার করছিল, ঠিক সেমভাবে এটাও কিন্তু পার্সোনিফিকেশন, সিমস অ্যাসলিপ, হে ঈশ্বর, মনে হচ্ছে যেন বাড়িগুলো সব ঘুমিয়ে আছে। অর্থাৎ এখানে যে বাড়িগুলোকে জীবন্ত করে তারা যে এখনও জেগে ওঠেনি, তারা এখনও ঘুমন্ত, সেটাকে ব্যক্ত করছেন। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সেই বিশাল আকার, মাইটি হার্ট বলতে এখানে বিশাল আকার হৃৎপিণ্ড, দ্যাট মিনস এখানে লন্ডন শহরের কথা বলা হচ্ছে। মাইটি হার্ট যদি বলা হয় তাহলে মনে রাখবে লন্ডন শহর এখনও স্থির হয়ে আছে। অর্থাৎ লন্ডন শহর একটি বিশাল শরীরের সাথে তুলনা করা হচ্ছে, যার হৃৎপিণ্ড এই কর্মব্যস্ততার মধ্যে এখনও কিন্তু শান্ত। অর্থাৎ লন্ডন শহর বিশাল ব্যস্তময় শহর, সেই শহরটা কিন্তু এখন স্তব্ধ হয়ে রয়েছে, এবং সবাই নিস্তব্ধ, চারিদিকে সব স্তব্ধ রয়েছে, এবং সেখানে বিশাল আকার লন্ডন শহরটাই কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তো এই যে কবিতা, মোটামুটি আশা করি বুঝতে পেরেছো। এবং এখানে দেখো ইংলিশ ওয়ার্ড তোমাদের সুবিধার্থে দিয়ে রেখেছি, সেই ইংলিশ ওয়ার্ডগুলো তোমরা চাইলে একবার দেখে নেবে, কারণ সমস্ত ইংলিশ ওয়ার্ডগুলোই কিন্তু একবার করে ইংলিশ টু ইংলিশ দেখে রাখলে তোমাদের কিন্তু পরীক্ষায় এমসিকিউতে হেল্প করবে। আর এর বাইরে এমসিকিউ আসবে না, এটুকু তোমাদের গ্যারান্টি দিতে পারি। এবার আমরা চলে আসি কিছু এমসিকিউ যে প্র্যাকটিস করার জন্য আমি কিছু সেট দিয়ে রেখেছি, এর পাশাপাশি থেকে যে সমস্ত কোশ্চেন আনসার আসতে পারে সেগুলোও আমরা আলোচনা করে দেবো। তাহলে এখানে দেখো, এই যে প্রথম লাইন, হোয়াট ফ্রম দ্য পোয়েট টু সে, এখানে কবি কি অবজার্ভ করছে, দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং, যেটা কিনা ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে তিনি উপলব্ধি করছেন। তার বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই যে ফেয়ার ইজ থিং, কোন জিনিসটাকে বলা হয় সবথেকে সুন্দর জিনিস, কোনটাকে ব্যক্ত করছেন, তো অবশ্যই এটা মনে রাখবে লন্ডন শহরের যে সৌন্দর্য আর্লি মর্নিংয়ে সেটা। পরীক্ষা অনেক সময় তো মর্নিং তাও থাকতে পারে, ডন থাকতে পারে, ভোর, সেটাও খেয়াল রাখবে, আর্লি মর্নিং বা ডন, যেটা অপশন থাকবে সেটা চুজ করবে। ডাল উড হি বি অফ সোল, কাকে এখানে ডাল সোলের সঙ্গে কম বলা হচ্ছে, অর্থাৎ একজন পার্সন হুজ নেগলেক্ট দ্য ম্যাজেস্টি সাইট অফ দ্য আর্লি মর্নিং, এই মর্নিংয়ের যে সৌন্দর্য যদি কোনো ব্যক্তি উপেক্ষা করে চলে যান তার কথা বলা হচ্ছে। হুইচ সিটি ডাজ দ্য পোয়েট রেফার ইন দ্য পোয়েম, কোন শহরের কথা বলা হচ্ছে, লন্ডন শহর। দ্য গার্মেন্ট, হোয়াট গার্মেন্ট ডিড দ্য সিটি ওয়্যার, কী ধরনের বস্ত্র পরিধান করে আছে এই শহরটি, দ্য সিটি ওয়ার দ্য গার্মেন্ট অফ দ্য বিউটি অফ দ্য মর্নিং, মর্নিংয়ের সৌন্দর্য। এবং মর্নিংটা কেমন, সাইলেন্ট অ্যান্ড বিয়ার। ওকে, আর এই সাইলেন্ট অ্যান্ড বিয়ার্ডের যে আলাদা অর্থ, পিস কুয়েট বলো বা তোমার কাম বলো, আর বিয়ার সেইন বলো, এগুলো কিন্তু এমটি বলো, সব কিন্তু আমাদের মানে ইংলিশ টু ইংলিশ ওয়ার্ডে মিনিংয়ে দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু হেল্প করবে। পিডিএফটা তোমরা সংগ্রহ করে পড়তে শুরু করে দেবে, বা স্টেপ বাই স্টেপ দেখিয়ে এসেছি, চাইলে খাতায় লিখে নিতে পারো, এখনও সময় অনেক বাকি রয়েছে। আর একটা জিনিস মনে রাখবে, ক্লাস 11-এর সিলেবাস কিন্তু ক্লাস 12-এর থেকে ডবল, তো একদম অবহেলা নয়, ভালো করে পড়াশোনা শুরু করো, বেটার রেজাল্ট করতে পারবে, এবং অনেক কিছু জানতে পারবে ক্লাস 11, কারণ লিটারেচার, যারা ভবিষ্যতে ইংলিশ নিয়ে পড়তে চাও তাদেরকে জানতে হবে এগুলো, কারণ এখানে অনেক কিছু ডিটেলসে জানা আছে নতুন সিলেবাসে। সেমিস্টার 1, 2, 3, 4 চারটে সিলেবাস কিন্তু খুবই স্ট্যান্ডার্ডভাবে তোমাদের ইংলিশ রেডি করা আছে, যেটা তোমাদের ইন ফিউচারে ইংলিশ সিলেবাস নিয়ে পড়লে ভীষণভাবে উপকৃত হবে, যদি ভালোভাবে সব কিছু পড়ো।
সিটি অফ লন্ডনটা কেন সাইলেন্ট? কারণ প্রথম কথা মনে রাখবে, দেয়ার ইজ হার্ডলি এনি নয়েজ, কোনো এখানে মানুষের ভিড় নেই, যানবাহনের ভিড় নেই, সেই কারণ। এর পাশাপাশি এটা হচ্ছে তোমার বিয়ার কারণ হচ্ছে স্মোকলেস এয়ার রয়েছে। কবিতার যে কবিতার কবিতা কী কী দেখতে পাচ্ছেন কবি শিপস, টাওয়ার, ডোমস, থিয়েটার, টেম্পলস দেখতে পাচ্ছেন। এবং বাতাসটা কেমন? স্মোকলেস। এভরিথিং কি চকচক করছে কিসে? স্মোকলেস এয়ারে। এবং বলছে নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ, এর আগে কখনো এত সৌন্দর্য করেনি। স্টিম মানে কি? স্টিম মিনস হচ্ছে বাথ অর ফ্লাড। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, ভ্যালি, রক আর হিল, হোয়াট ডাজ দ্য স্প্লেন্ডার সিগনিফাই? স্প্লেন্ডার মানে কি বোঝাচ্ছে? রেডিয়েন্স অফ দ্য সান, সূর্যের যে সৌন্দর্য, সূর্যের যে তেজ, আর্লি মর্নিংয়ে যে মৃদু তেজ, সেটা কথা বলা হচ্ছে। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, হিজ বলতে কার কথা বলা হচ্ছে? এখানে হিজ বলতে সানের কথা বলা করা হচ্ছে প্রথম লাইনটা। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফিলিং অফ দ্য ওয়ার্ডসওয়ার্থ এক্সপিরিয়েন্স হুইচ হ্যাজ নেভার এক্সপিরিয়েন্স বিফোর? অর্থাৎ তিনি যে প্রফাউন্ড কামনেস, এটা কিন্তু আগে তিনি কখনো এক্সপিরিয়েন্স করেনি। তারপরে হুইজ রিভার, কোন নদীর কথা বলা হচ্ছে? টেমস নদীর কথা বলা হচ্ছে। ডিয়ার গড, হোয়াট ফিলিং ডাজ এক্সপ্রেশন কনভে? এখানে কোন এক্সপ্রেশনকে বোঝানো হচ্ছে? এখানে ডিলাইট, ওয়ান্ডার অ্যান্ড গ্র্যাটিটিউডকে বোঝানো হচ্ছে। হাউ ডু দ্য হাউস সিমস টু দ্য পোয়েট, কবির কাছে বাড়িগুলো কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে দ্য হাউস সিমস টু বি স্লিপ, তারা ঘুমন্ত অবস্থায় রয়েছে। হোয়াট ইজ রেফার দ্য মাইটি হার্ট, মাইটি হার্ট বলতে কাকে বোঝানো হয়েছে বা কী বোঝানো হয়েছে? লন্ডন শহরকে বোঝানো হয়েছে। লন্ডন শহরের যে সিটি অফ দ্য লন্ডনের যে পার্সনিফাই ওয়ার্ডসওয়ার্থ কীভাবে করেছেন? তিনি বর্ণনা করেছেন মাইটি হার্ট বলে, যেটা কিনা এখনও স্থির হয়ে রয়েছেন। হোয়েন ডিড দ্য পোয়েট ভিউ দ্য সিটি, কখন তিনি দেখছেন? আর্লি মর্নিংয়ে। কখন এই কবিতাটি লেখা হয়েছে? 31 জুলাই 1802। তার সঙ্গী কে ছিলেন? ডরথি ওয়ার্ডসওয়ার্থ, তার বোন। তারা যাচ্ছিলেন, তাদের জার্নি লন্ডন থেকে ফ্রান্স, তারা যাচ্ছিলেন সেই সময়। হোয়াট ওয়াজ দ্য ওকেশন অফ দ্য পোয়েম, এই কবিতার যে জার্নি যেটা, সেটাই টাইমটার কথা উল্লেখ করা হচ্ছে। তো আর্লি মর্নিংয়ের টাইম লন্ডন থেকে ফ্রান্সের 5 or 6 o'clock। হোয়াট কাইন্ড অফ সনেট, এটা কী ধরনের সনেট? অর্থাৎ পেত্তাকার সনেট, যেটা কিনা দুটো ভাগে বিভক্ত, অক্টেভ অ্যান্ড সেস্টেট। হোয়াট ইজ দ্য অবজেক্ট অফ দ্য ওয়ার্ডস অফ সেলিব্রেশন ইন দ্য পোয়েম? তো এখানে অ্যাকচুয়ালি ন্যাচারাল যে বিউটি আছে তার তার ওরশিপ করা, তার আরাধনা করা, অ্যান্ড গ্লোরিফিকেশন দ্য গ্রেট সিটি অফ লন্ডন, এবং লন্ডন শহরের যে সৌন্দর্য সেটাকে ব্যক্ত করা। তো এই ছিল মোটামুটি তোমাদের প্রথম যে কবিতা কম্পোজ অফ মিস্টার ব্রিজ, সেই কবিতার আমি যতটা সম্ভব তোমাদেরকে ইন শর্টে এক্সপ্লেইন করে দিলাম। আশা করি তোমাদের হেল্প করবে। এর পাশাপাশি পিডিএফটা দেখেই তোমার সম্পূর্ণ লিখে নাও খাতায়, স্টেপ বাই স্টেপ, সেটা তোমাদের ভীষণভাবে উপকৃত হবে, কারণ এখানে সব কিছুই রয়েছে স্টেপ বাই স্টেপ। ওকে, সেগুলো তোমরা অবশ্যই লিখে নেবে। আর যদি মনে করো যে না আমাদের স্যার এটা পিডিএফটাই প্রয়োজন, তাহলে অন স্ক্রিনে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনশট করে নাও, নিয়ে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু এখানে পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। ভালো থেকো, বাই।